19তম শিক্ষক নিবন্ধনের ভৌত বিজ্ঞান এবং প্রকাশক প্রদর্শক পদার্থ বিজ্ঞানের আমাদের নতুন পরীক্ষা পদ্ধতির আলোকে আমাদের আজকে ক্লাস অনুষ্ঠিত হবে। আমাদের অলরেডি নতুন সিলেবাসের আলোকে আমাদের বই এবং হ্যান্ড কাজ চলমান আছে। স্থির তড়িৎ এই অংশটা শুরু করছি। একটু যদি কথা বলে নিই, যে টপিকগুলো খুব গুরুত্বপূর্ণ, এই চার্জের কোয়ান্টায়ন। হ্যাঁ, চার্জের আপনারা মনে হয় সবাই দেখতে পাচ্ছেন, চার্জের কোয়ান্টায়ন একটা গুরুত্বপূর্ণ টপিক। এরপরে আমরা এই যে চার্জ বা চার্জের ধারণা আর কি। হ্যাঁ, এরপরে এখান থেকে তো কুলম্ব বলটা চলে আসছে। তারপরে আমাদের কয়েকটা বিষয় হচ্ছে বিভব, তড়িৎ ক্ষেত্র, মিউট করে রাখেন, তড়িৎ ক্ষেত্র, তড়িৎ বিভব। নাকি লেখা মনে হয় স্পষ্ট দেখতে পাচ্ছেন নাকি? তড়িৎ প্রাবল্য, তড়িৎ দ্বিমেরু, তড়িৎ দ্বিমেরু। এইটা এটা একটা অংশ, এটা আমরা একটা অংশ বলতে পারি। আর এই অধ্যায়ের একটা যেটা বড় অংশ আছে, এটা হচ্ছে আমাদের ধারক এবং ধারকত্ব। ধারক এবং ধারকত্ব, এই যে গাউসের সূত্রটা আছে, কতটা গুরুত্বপূর্ণ নয়, মানে বেশি থেকে আসে না। ডাইইলেকট্রিক ধ্রুবক। হ্যাঁ, ডাইইলেকট্রিক ধ্রুবক, এটা ডাইইলেকট্রিক ধ্রুবকটা মূলত আমাদের এই এই অংশটাও আছে বা ধারকের ক্ষেত্রে এখানেও আছে। এই গোটা টপিক থেকে এ টু জেড আমাদের মানে বেসিক ক্লিয়ার করতে হবে, সাথে আমাদের এমসিকিউ গুলো আমরা প্র্যাকটিস করব। এই হচ্ছে বিষয়। তো এই হচ্ছে বিষয়। দেখেন আমাদের আগের কিন্তু যে 18তম এগুলোও থাকে, তো এগুলো সব এগুলোর ভিতরেই থাকবে। এটাকে আমরা দেখছিলাম, এখন আমরা এমসিকিউ আকারে আমরা পড়বো। আমাদের এই বইটাও অনেককে সরবরাহ করা, এগুলো অনেক দরকারে দেবে আর কি, এই যে ব্যাখ্যাগুলো থেকে। যেমন আমাদের এখানেও কিন্তু কুলম্বের সূত্র আছে। আমি আজকের ক্লাসে চলে গেলাম সব। আমরা গতদিন একটু আলোচনা করব কুলম্বের সূত্রের। আমাদের বইগুলোতে এরকম একটা টপিকের মানে অল্প জায়গার মধ্যে এই টপিকের বিস্তারিত দেওয়া থাকবে, এরপরে এমসিকিউ, এভাবে পরিকল্পনা করা হয়েছে আর কি। আমি কুলম্বের সূত্রটা একটু আমি শুরু করেন। ধরেন আমাদের কুলম্বের সূত্রটা শুরুতেই কিন্তু বিন্দু চার্জ শব্দটা আছে। ইভেন এই এমসিকিউটা ঢাকা বোর্ড 2025 সালে আসছে। কুলম্বের সূত্রটি কোন ক্ষেত্রে প্রযোজ্য, এবং একটা মেডিকেলে 2024-25 সালে কিন্তু আসছে নিচের মানে কুলম্বের সূত্রটি কোন ক্ষেত্রে প্রযোজ্য। আমি একদম রিসেন্ট কোশ্চেনগুলো পর্যন্ত অ্যানালিসিস। তো যা হোক, ধরেন আমাদের দুইটা চার্জ, আমি একদম এগুলা যদিও আমি তারপরেও আলোচনা করব। Q1 Q2 দুইটা চার্জ, এই দুইটা চার্জ আমাদের মূলত বিন্দু চার্জ, ক্ষুদ্র মানের চার্জ। এই দুইটা চার্জ পরস্পর ধরেন ডি বা আর যাই বলেন, এগুলো কি লিখছি সেটাই লিখি, আর লিখছি, এরা পরস্পর আর দূরত্বে আছে। তাহলে আমাদের দুইটা চার্জ, একটা Q1 চার্জ, একটা Q2 চার্জ, এই চার্জ দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কি? আর অবশ্যই বিন্দু চার্জ। আচ্ছা, এখন যদি থাকে তাহলে এই দুইটা চার্জের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ হতে পারে। আমরা ফিজিক্সের যে কোনো কিছু বা যে কোনো কিছু গাণিতিক দেখাইতে হয়। ভাই ভাই এখানে একটু কথা ছিল যে আপনার যে আর এর যে মানটা, যে যদি বলা থাকে প্রশ্নে যে দুটি চার্জের মধ্যবর্তী দূরত্ব 10 মিটার, এখন এটাকে আমি কেন্দ্র থেকে নিব না চার্জ দ্বয়ের গোলকের স্পর্শ থেকে নেব? খুবই ভালো কথা বলছেন, মানে আপনার কথা আমার খুব পছন্দ হয়েছে। হ্যাঁ, এইভাবে এই জন্যই আমাদের এগুলো দরকার। এই জিনিসটা আপনি যে প্রশ্নটা করছেন, এটা জি নিবন্ধনে না লাগলেও আপনি যখন এসএসসির স্টুডেন্ট পড়াইতে যাবেন তখন ঠিকই লাগবে। আমার কথা মনে হয় বুঝতে পারছেন। আচ্ছা, এখন এসএসসি এখন সিকিউটা কিভাবে হবে আমি আপনাকে বলি। কোনো একটা উদ্দীপকে বা প্রশ্নে ধরেন এরকম দুইটা
তার দেয়া আছে, দেয়া আছে, দিয়ে এরকম একটা দূরত্ব দিয়ে দিছে। এরকম একটা দূরত্ব দিয়ে দিছে। তাহলে যেটা দূরত্ব দেওয়া থাকবে বা যদি বলে দেওয়া থাকে ২ টা চার্জের দূরত্ব এত, এরকম সরাসরি বলেই দেওয়া আছে। এক্ষেত্রে আর এর মান যেটা হবে আপনি সেটাই কাউন্ট করবেন। যদি ধরেন এই জায়গাটা দিয়ে দিছে এইরকম দূরত্ব। এবার এই জায়গাটা দূরত্ব দিয়ে দিছে যে আর ইকুয়াল বা একটু বেশি করে লিখি, ইকুয়াল 7 সেন্টি। দিয়ে এরপরে ধরেন যে এই জায়গাটা এখন এই ২ টার ব্যাসার্ধ এটা কেন্দ্র থেকে কাউন্ট করব। এই কেন্দ্রগুলো থেকে কাউন্ট করব। যদি আলাদা করে দেওয়া থাকে গোল করে ব্যাসার্ধ তখন এটা যোগ করে দিবেন এই হচ্ছে আর বিষয়। যদি ব্যাসার্ধ না দিয়ে শুধু বলে যে মধ্যবর্তী দূরত্ব তাহলে 7 ওইটাই, সেন্টিমিটার, তাহলে তাহলে ওইটাই। কেন্দ্র থেকে নিতে হবে। হ্যাঁ, আর যদি এরকম কিছুই না দেওয়া থাকে, যদি এরকম ছোট্ট এখান থেকেও দেওয়া থাকে, যেটা দূরত্ব দেওয়া থাকবে সেটাই নিবেন। আলাদা করে নেওয়ার তো সুযোগ নাই আমার। তো মান নাই। ঠিক আছে? এখন আমি যে বিষয়ে ছিলাম তাহলে ২ টা চার্জের মধ্যকার আকর্ষণ বা বিকর্ষণ একটা বল হবে। এই বল বা বলের মান চার্জ দ্বয়ের গুণফলের সমানুপাতিক। তাহলে চার্জ ২ টা যদি আমরা গুণ করি তাহলে Q1 Q2, তাহলে এই বলের মান চার্জ দ্বয়ের গুণফলের সমানুপাতিক এবং এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের। অনেকে আবার ভুল ধরবে যে শুধু এভাবে লেখা যাবে না, অবশ্যই এখানে লিখতে হবে যখন আর কি স্থির বা ধ্রুবক, তখন আর এর চেঞ্জ ছিল না। ঠিক আছে? তো এত আসলে এত আমাদের আমরা এগুলো জানি, এত ইয়া করার দরকার নাই। আর এটা যখন কি Q1 Q2 কি এগুলো লাগবে না। তাহলে আমাদের এই যে চার্জের গুণফলের সমানুপাতিক মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। যদিও এত বলার প্রয়োজন হয় না, তারপরে বলতেছি কারণ আছে। এগুলা যদি আমরা একসাথে করি তাহলে কি হয়? F সমানুপাতিক Q1 Q2 বাই R স্কয়ার, বা F আমরা জানি সমানুপাতিক চিহ্নটা তুলে দিলে একটা সমান চিহ্ন নিতে হয় আর একটা ধ্রুবক চিহ্ন নিতে হয়, ধ্রুবক নিতে হয়। এই যে এই আমাদের এই সমানুপাতিকের জায়গায় আমরা কি নিলাম আর কি নিলাম? ধ্রুবক নিলাম। সবাই মনে হয় শুনতে পাচ্ছেন নাকি? মাঝে মধ্যে একটু কথা বলবেন। আছেন কি লাইনে? জি স্যার। জি স্যার, শোনা যাবে। আচ্ছা, এখন এই ধ্রুবক নিয়ে নানান কথা। এর আগেও বলছি, তার আগের ক্লাসেও বলছি। আপনি যখন 9-10 পড়াবেন তখন তো এই এর মান যে 1 ভাগ 4 বাই এপসাইলন নট বাই এপসাইলন তো আপনি লিখতে পারবেন না। কারণ 9-10 স্টুডেন্ট তো বোঝে না। এখন 9 into 10 তখন কিন্তু আপনি 9-10 এর স্টুডেন্টকে যখন পড়াবেন এই ধ্রুবকটাকে তখন আপনি কে ধরবেন না, কি ধরবেন। কারণ কি? কে মানে কিন্তু এখানে ডাইইলেকট্রিক ধ্রুবক বোঝাবে, সেটা কিন্তু ভিন্ন বিষয়। এই ধ্রুবকের ভিতরেই সেটা চলে যাবে। এজন্য আমরা সি ধরবো এটা। তাহলে Q1 Q2 বাই আর স্কয়ার। এখন এই সিটা কি? এই সিটাকে আমরা ইন্টারমিডিয়েটে পড়ি 1 ভাগ 4 পাই এপসাইলন লিখলাম আমি। একটু মিউট করে রাখেন। একটু মিউট করে রাখেন প্লিজ। আমি আসলে ওইভাবে বারবার ওখানে গিয়ে গুগল মিটে গিয়ে করতে পারি না। একটু মিউট করবেন প্লিজ। এখন কথা হচ্ছে আমাদের উদ্দেশ্য কি? এতগুলো বলার উদ্দেশ্য হচ্ছে আমাদের গাণিতিক বিভিন্ন রকম এই গাণিতিক থেকে আমাদের এখানে আমার বলার যে উদ্দেশ্য সেটা হচ্ছে এপসাইলন এবং এপসাইলন নট গুরুত্বপূর্ণ বিষয়। কুলম্বের যদি একটু মিউট করে রাখেন, তাকে একটু বলেন তো আসলে কোনটা থেকে এনএস NH স্যার, NH থেকে নয়েজ আসছে স্যার। এখন যে কথাটা সেটা হচ্ছে এই যে এপসাইলন এবং এপসাইলন নট নিয়ে অনেক কথা আছে। এই দুইটা বল যখন যে কোনো মাধ্যমে থাকবে, এটা তো বুঝতে পারছেন। এই যে সির মান হচ্ছে আমাদের সিটা এখানে ধ্রুবক,
এই সির মানটাই হচ্ছে আমাদের কি বলেন, এই সি মানে হচ্ছে আমাদের 4 পাই এপসাইলন বললাম। এখন এটাই কুলম্বের মূল সূত্র, কিন্তু 1/4 পাই এপসাইলন, এপসাইলন নট নয়, এটা কিন্তু মূল সূত্র। এখন কথা হচ্ছে যখন এই চার্জ দুইটা যে মাধ্যমে থাকবে, এই এপসাইলন হচ্ছে সেই মাধ্যমের ভেদনযোগ্যতা। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? আমি আবার বলি, এই চার্জ দুইটা যে মধ্যবর্তী যে মাধ্যম, এপসাইলন হচ্ছে ওই মাধ্যমের ভেদনযোগ্যতা। এখন আমি দুইটা বিষয় লিখি। ধরেন এখন যদি শূন্য মাধ্যমে হয়, এটাকে সাধারণত আমরা বায়ু মাধ্যমে বলি, তাহলে শূন্য মাধ্যমে ধরেন এফ নট ধরলাম, তাহলে 1/4 পাই এপসাইলন নট লিখলাম। এখানে এপসাইলন নট কি? শূন্য মাধ্যমে ভেদনযোগ্য, তাহলে Q1 Q2 বাই আর স্কয়ার। এটা একটা বিষয়। এখন অন্য কোনো মাধ্যমে, তাহলে এটা কোন মাধ্যম আমি জানি না। লাল কালার কি ভালো দেখা যাচ্ছে না অন্য কালি দিয়ে লিখবো? দেখা যাচ্ছে লালে ঠিক আছে। তাহলে অন্য কোনো স্যার মাধ্যমে। ভেদনযোগ্যতার সম্পর্কে একটু বলেন তো স্যার, একটু সমস্যা। কি বুঝি নাই, কি বললেন? ভেদনযোগ্যতা কথা বুঝি নাই ভাই। স্যার উনি বলতেছে ভেদন যোগ্যতাটা কি জিনিস? ভেদন যোগ্যতা বলতে কি, ধরেন আমাদের এই যে একটা সূত্রটা কই গেল, ধরেন এই যে Q1 Q2 যে চার্জ দুইটা আমাদের ছিল, এই চার্জ দুইটা এই ধরেন এরা যে আকর্ষণ বা বিকর্ষণ করতেছে, বা আমাদের এই এই যে মধ্যবর্তী যে মাধ্যমটা, মানে ভেদন যোগ্যতা মানে কি? ভেদ করার যোগ্যতা। কিভাবে এটা ভেদ করতে পারবে, বা এই যে এই মাধ্যমটার ভিতর দিয়ে এরা কিভাবে এই যে আকর্ষণ বা বিকর্ষণটা করতে পারবে। যেমন আমাদের এই ভেদন যোগ্যতার বিষয়টা চৌম্বক ক্ষেত্র আছে, বা আরো যদি ভালো হয় যেমন গামা রশ্মি, আমাদের যে যখন আমাদের তেজস্ক্রিয় যে রশ্মিগুলা ছিল, তেজস্ক্রিয় রশ্মিগুলো কোনটার ভেদন যোগ্যতা বেশি? এই রশ্মিটা কিভাবে ভেদ করে যাবে? কোনোটা কি করবে? কোনোটা এত দুর্বল যে কাগজ দিয়ে ওটাকে আমি আটকাইতে পারি, আর কোনোটা যে এত শক্তিশালী এটা একদম সব মাধ্যম একদম টেয়াল আপনার শরীর টরিল ভেদ করে চলে যাবে, রশিটা ভিতর দিয়ে বের হয়ে যাবে। আমার কথা কি বুঝতে পারছেন কি? জি স্যার। এটা তড়িতের ক্ষেত্রে, আর ওইটা কিসের ক্ষেত্রে? রশিগুলার ক্ষেত্রে। এই ধরেন একটা তীর আপনি ছুড়বেন, এটা আপনার কি ভেদ করে যাবে? এটা গুলি ভেদ করে যাবে। এখানে তড়িতের ক্ষেত্রে এরকম। যাই হোক, অন্য মাধ্যমে ধরেন এফ ইকুয়াল কি 1/4 পাই, তখন এপসাইলন নটের জায়গায় বলবো এপসাইলন Q1 Q2 বাই আর স্কয়ার। অর্থাৎ আমাদের তার দুইটার মান সেম ছিল, দূরত্ব সেম ছিল, কিন্তু একবার শূন্য মাধ্যমে ছিল আর একবার অন্য কোনো মাধ্যমে ছিল। ডাইইলেকট্রিক খুবই গুরুত্বপূর্ণ, অনেকবার পরীক্ষায় আসছে, আমাদের আলাদা টপিকও আছে। এটা যতটুকু লাগে, ডাইইলেকট্রিক ধ্রুবক মানে হচ্ছে, এটাকে এইভাবে সংজ্ঞায়িত করা যায় যে দুটি ফাইবাতেও ধরে কিন্তু খুবই, যে দুটি বিন্দু চার্জের নির্দিষ্ট দূরত্বে অবস্থিত দুইটা বিন্দু চার্জের শূন্য মাধ্যমে ক্রিয়াশীল বল এবং ওই একই দূরত্বে অবস্থিত একই চার্জ দ্বয়ের অন্য কোনো মাধ্যমে মধ্যকার ক্রিয়াশীল বলের অনুপাতকেই বলা হয় ডাইইলেকট্রিক ধ্রুবক। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? জি স্যার। অর্থাৎ শূন্য মাধ্যমে ক্রিয়াশীল বল ভাগ অন্য কোনো মাধ্যমে ক্রিয়াশীল বল। শর্ত হচ্ছে এখানে আর দুইটার মান সেম থাকতে হবে, কনস্ট্যান্ট থাকতে হবে। এখন যদি আমরা মানগুলো বসাই তাহলে কি হবে দেখেন, তাহলে এখানে ধরেন আছে 1/4 পাই এপসাইলন নট, এখানে শূন্য মাধ্যমে যেটা ছিল, তাহলে কি পাই, এটা ভাগ অবস্থায় আছে, আমি একবারে গুণ করে দিলাম। গুণ করে দিলে উল্টে গেলে করে হয় পাই এপসাইলন, আর কি হয় আর স্কয়ারটা উপরে যায়, Q1 Q সব কাটা যায়, এটা কাটা যায়, এটা কাটা যায়, এই 4 পাই কাটা যাবে, ওইখানে সরি নট হবে না, এখানে হবে শুধু এপসাইলন। আপনারা কি এই লাইনটা কি বুঝতে পারছেন? আমি যে স্লো যাচ্ছি আজকে তো শেষ করাই মুশকিল। এই লাইনটা কি আপনারা বুঝতে পারছেন?
এই লাইনটা জি খুবই বুঝতে গুরুত্বপূর্ণ, বাকিগুলো কাটাকাটি করছি। তাহলে বা কে কে ইকুয়াল কি, উপরে আছে কি এপসাইলন, নিচে আছে এপসাইলন নট, এটা অনেক গুরুত্বপূর্ণ। বা এপসাইলন ইকুয়াল কে এপসাইলন নট। আমাদের কিন্তু অনেক বার লাগবে, এটা ধারকত্বের ক্ষেত্রেও লাগবে। এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। এই জায়গাটা কি আপনাদের ক্লিয়ার হয়েছে কিনা একটু বলেন। এই জায়গাটা স্যার শূন্য মাধ্যমে চার্জ আর অন্য কোনো মাধ্যমে চার্জ কি স্যার একই হবে স্যার? হ্যাঁ, চার্জ তো একই হতে পারে। আমরা তো ওই সেম দুইটা চার্জকে একবার মাঝখানে শূন্য মাধ্যম রাখছি, আবার মাঝখানে এবার অন্য কোনো মাধ্যম রাখছি। চার্জ দুইটা একই ছিল, দুটো সেম ছিল। এই হচ্ছে বিষয়। শুধু ভেদন যোগ্যতা কম বেশি হবে, হ্যাঁ, তাই তো স্যার? ভেদনযোগ্যতা কম বেশি হবে। এর ভিতরে আমরা তো বুঝতেইছি যে সব জিনিস সবকিছু তো ভেদ করতে পারবে না, মাধ্যম কম বেশি হলে তো হয়ে যাবে। তো এখন তার মানে আমরা এই স্যার জায়গাটা বিন্দু চার্জ ব্যতীত অন্য কোনো চার্জ কি হয়? কোনো চার্জ বলতে আসলে আমাদের যখন সূত্রগুলা, যখন একটা কোনো সূত্র আবিষ্কার করা হয়, তখন কিন্তু এগুলা সাধারণত ধরে নিয়ে এই সূত্রগুলো আবিষ্কার করা হয়। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আমরা আরো ডিটেলসে যাবো। আসলে আমার আজকে অনেকগুলা এমসিকিউ সলভ করতে হবে, অলরেডি অনেক সময়, আমি একটু আগাই নিচ্ছি। আচ্ছা, এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। তার মানে আমি বলছিলাম কুলম্বের মূল সূত্র কি বলছিলাম, আমি এটা বলছিলাম না, দেখেন তো এটা মূল সূত্র এটা। তাহলে এপসাইলন মানে আমরা কি পাইছিলাম, এ এপসাইলন নট। এটা সুবিধাটা কি জানেন, এপসাইলন নট মানে হচ্ছে শূন্য মাধ্যমের ভেদন যোগ্যতা, একটা নির্দিষ্ট মান আছে। আর কে এর মানগুলা অন্য কোনো মাধ্যমে একটা ভালো মান আছে, মুখস্থ রাখার মতো 3.5 টাইপ এরকম কিছু একটা ভালো মান আছে। তাহলে সুবিধা হয় কি, আমাদের এই একটা মান আমরা শূন্য স্থানের মানটাকে, শূন্য মাধ্যমের মানটাকে আশ্রয় করে ধরেন 3.5 দিয়ে গুণ করলে আমি কাগজের ক্ষেত্রে ধরেন ভেদন যোগ্যতা পেয়ে গেলাম। এই সুবিধার জন্য এই কাজটা করা হয়। তো যাই হোক, স্যার আমার একটা প্রশ্ন ছিল। আমি এখন মানটা বসাই। তাহলে 4 পাই এপসাইলন মানে পাইলাম কি, এ এপসাইলন নট Q1 Q2 বাই আর স্কোয়ার। আমি যদি বলি, আপনাকে যদি বলে কুলম্বের সূত্র কি, কুলম্বের মূল সূত্র হচ্ছে এটা। আগের মানে অনেক জায়গায় আপনাকে ঠেকাই দিতে পারে, কুলম্বের সূত্র হচ্ছে এটা, 1/4 পাই কে এপসাইলন নট Q1 Q2 বাই আর স্কোয়ার। কথা কি বুঝতে পারছেন আপনারা? আমার ছবির জন্য মনে দেখা যাচ্ছে না, না আপনার ছবি আসতেছে না স্যার, সমস্যা। ফেসবুক পেজে দেখা যাচ্ছে না, এটা আমি এই যাই হোক, এছাড়া আমি একটু জুম আউট করে দেখাচ্ছি। এখন মনে হয় মূল সূত্র হচ্ছে এটা। হ্যাঁ, তো আসলে এগুলাতে অনেক সময় নষ্ট হয়ে গেল। এখন আর কি জানি বলতে চাইছিলাম, ভুলে গেলাম। ও, ভেক্টর রূপ, কুলম্বের সূত্রের ভেক্টর রূপটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে ভেক্টর রূপটা কি হবে, তাহলে মূল সূত্রটা আমরা কি পাইলাম, এফ ইকুয়াল কুলম্বের সূত্রের যে মূল, তাহলে এফ ইকুয়াল 1/4 পাই এপসাইলন নট কে 1 Q2 বাই আর স্কোয়ার। তাহলে যদি আমরা এটাকে আমরা ভেক্টর রূপে লিখি, আমাদের একটা একক ভেক্টর গুণ করে দিতে হবে, 4 পাই এপসাইলন নট কে 1 Q2 বাই আর স্কোয়ার কিন্তু আমরা কি লিখলাম, একটা একক ভেক্টর নিলাম। ভেক্টর অংশে আরো আলোচনা করা হবে। যেখানে আমাদের এই একক ভেক্টর ইটা মানে কি, আমরা একক ভেক্টর মানে কি জানি, ভেক্টর ভাগ ভেক্টরের মান। তাহলে এফ ইকুয়াল 1/4 পাই এপসাইলন কে, আর আমাদের এখানে আছে কি 1 Q2 বাই আর স্কোয়ারের সাথে এর মান বসিয়ে দিলাম, আর ভেক্টর ভাগ কি আর। এত কিছু আপনার ভাঙে মনে রাখতে হবে না, লাস্ট লাইনটা মনে রাখলেই হলো। দেখাচ্ছি, অতএব ভেক্টর ইকুয়াল কি, ভাগ নট এ 1 কিউব বাই আর কিউব আর ভেক্টর। এই লাইনটা মনে রাখেন, এখন সব ভুলে যান। মনে থাকবে তো নাকি? স্যার তাহলে মূল কথা হচ্ছে কোন একটা রাশিকে ভেক্টর রূপে প্রকাশ করতে গেলে একক ভেক্টর নিতে হবে। জি জি, প্রকাশ করতে গেলে আমরা একক ভেক্টর নিতে। ধরেন আপনি যেমন এরপরে তড়িৎ প্রাবল্য আছে, তড়িৎ প্রাবল্য ভেক্টর করবেন। সোজা কথা মনে রাখবেন কি, যেটা এই যে
নিচের যে 8টা থাকবে একটা বাড়াই দিবেন, উপরে একটা ভেক্টর চিহ্ন দিয়ে দিবেন, হচ্ছে বিষয়। যেমন আমাদের তড়িৎ প্রাবল্য আছে, প্রাবল্যর ক্ষেত্রে হচ্ছে 1/4πε0 কে কিউ বাই আর স্কোয়ার, তখন হবে কি কিউ বাই আর কিউব, এখানে আর ভেক্টর থাকবে। তাহলে সময় কম, তো আমি জন্য আমি তাড়াহুড়া করতেছি। আচ্ছা, আর একটা কি জানি বিষয় ছিল, এখন আমরা এককগুলো দেখি। এটাকে বলা হয় কুলম্ব ধ্রুবক। অনেক ভর্তি পরীক্ষা আসছে যে কুলম্ব ধ্রুবক কোনটি, কুলম্ব ধ্রুবকের মান কোনটি। পূর্ণ মাধ্যমে আমাদের এটা পূর্ণ মাধ্যম দিয়ে আমরা কাজ করব। এটার মান হচ্ছে 9 গুণন 10-এর উপরে 9, আমরা মুখস্থ করব, ঠিক আছে? 9 গুণন 10-এর উপরে 9। এখন এটার একক আসে, অনেকবার পরীক্ষা আসে যে কুলম্বের ধ্রুবকের একক কি। তাহলে এককটা আমরা একটু বের করব। দেখেন, এফ ইকুয়াল আমরা কি জানছিলাম, 1/4πε0 পূর্ণ মাধ্যমে দিয়ে আমরা আলোচনা করতেছি Q1 Q2 বাই আর স্কোয়ার। তো এখন দেখেন আমাদের এই বলের একক কি, নিউটন। দূরত্বের একক মিটার, তাহলে আর আছে মিটার স্কোয়ার। Q1 Q2 দুইটা চার্জ, চার্জের একক কুলম্ব, হয়ে গেছে কুলম্ব স্কোয়ার। ঠিক আছে কি, দেখতে পাচ্ছেন নাকি? জি স্যার। স্যার এখানে F0 হবে না? কি স্যার এখানে F0 হবে না? জিরো কেন হবে? আমি মানে F0 F0 হ্যাঁ এফ, মানে শূন্য মাধ্যমের জন্য। এটা আমরা আর বারবার আর এফ নট লিখবো না, এফ এফ বলতে আমরা এফ নট। যখন আমাদের দুইটা একসাথে আসবে, কোনো অঙ্কে যখন বা কোনো প্রশ্নে যখন আমাদের দুইটা মাধ্যম প্রয়োজন পড়বে, তখন আমরা ভিন্নভাবে দেখাবো, এফ নট বা F1 এভাবে দেখাবো। যেহেতু আমরা একটাই দেখাচ্ছি, সরাসরি এফ দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? তাহলে দেখেন তো আমার এই জায়গাটা কি হবে, এই জায়গাটা ইকুয়াল কি হবে। তাহলে আমরা এই নিউটন উপরের সংখ্যা, এই এই পাশের এমটা উপাশে গুণ হয়ে যাবে। তাহলে আমি এটার একক বের করতেছি, 1/4πε0। আচ্ছা বের করি একবারে। তাহলে আমাদের তাহলে 1/4πε0 মানে কি, এফ। তাহলে এফ গুণন আর আর ই করতেছি, আর স্কোয়ার গেল, আর কি এই যে আমাদের Q1 Q2, ঠিক আছে না আমার এটা? জি। তাহলে আমি এককটা বের করবো। তাহলে বলের একক নিউটন, তাহলে নিউটন, আর এর একক মিটার স্কোয়ার, তাহলে নিউটন মিটার স্কোয়ার, নিচে কুলম্ব 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 স্কোয়ার হয়ে গেছে, তাহলে পার কুলম্ব স্কোয়ার। এটা অনেকবার পরীক্ষা আসছে, একক বের করতে হবে। নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার, এটা কিসের একক আমাদের? 1/4πε0 এর একক। এটাতে কারো কোনো সমস্যা আছে? বুঝতে পারছেন? জি স্যার। অনেকবার পরীক্ষায় ভেদন যোগ্যতার একক আসছে, এবার এপসাইলন বা এপসাইলন নটের একক লাগবে, অনেকবার আসছে এপসাইলন বা এপসাইলন নট এর একক। আচ্ছা এখন দেখেন তো, এটা কেউ বের করতে পারবেন আপনারা? কিভাবে টেকনিক করে বের করে যায় বলেন তো, একটু বলেন তো, কথা শুনতে পাচ্ছেন? ওই 70 থেকে তো বার করা যাবে না স্যার? আচ্ছা দেখেন, এই ধরেন এটা আর নাই, এটার জায়গায় তো এটা আসছে নাকি? জি। 4 পাইয়ের তো আমাদের একক এখানে কাউন্ট হবে না। এই এককটার সাথে 1/4 এগুলার কোনো কাজ নাই। এইটার সাথে এটা কি ব্যস্তানুপাতিক সম্পর্ক না? বিপরীত পাশে এটা আছে, উল্টা যাবে শুধু, শুধু উল্টা যাবে। অর্থাৎ মানে আমাদের নিউটনরা মাইনাসের হবে, মিটারটা মাইনাসের হবে, কুলম্বটা প্লাসের হবে। জি জি সব উল্টে যাবে, যেহেতু আর অন্য কোনো রাশি এখানে নাই। তার মানে পার নিউটন পার মিটার স্কয়ার কুলম্ব স্কয়ার। কুলম্ব স্কয়ার। এখন অনেক সময় আমাদের পরীক্ষায় এই এপসাইলন নটের মানটাও কিন্তু লাগবে। দেখেন আপনি কিন্তু ক্যালকুলেটর দিয়ে এপসাইলন নটের মান বের করতে পারেন, কিন্তু পরীক্ষার রুমে তো দিবে না। মানে এটাতে এপসাইলন নটের মান বের করতে পারবো না, তাহলে বা এপসাইলন নট মানে কি, এটা যদি উপরে যায় তাহলে কি হবে, আর আরই করলে কি হবে, 1/4π গুণন এটা গুণ হবে না, 9 গুণন 10-এর উপরে 9। এই মানটা আমাদের মুখস্থ করতে হবে, অনেক অধ্যায় লাগবে। 8.854 গুণন 10⁻12। তাহলে এককটা কি পাইলাম আমরা, এই যেটা একক পার নিউটন পার মিটার স্কয়ার কুলম্বের উপর স্কয়ার। আমার মোটামুটি আলোচনা এতটুকুই ছিল, আমি একদম সরাসরি এখন এমসিকিউতে যাব। এখন এগুলাতে আমি অনেক ভাঙে ভাঙে দেখাচ্ছি, তারপরে একটু দ্রুত নিচ্ছি কারণ আমাদের টাইম অনেক ওয়েস্ট হয়ে গেছে। যারা আছেন কারো যদি কোনো সমস্যা থাকে, যে কোনো সমস্যা এগুলোর ভিতরে অবশ্যই আমাকে বলতে পারেন, আমি আবার আলোচনা করব। একটু সবাই কথা বলবেন যারা আছেন।
এগুলোতে কোনো প্রকার সমস্যা আছে কিনা, বা যারা ফেসবুকে পেজে আছেন তাদেরও কোনো সমস্যা আছে কিনা বলেন। না স্যার, সমস্যা নেই। ভাঙে স্যার দেখা কে এর নামটা একটু আরেকবার বললে ভালো হতো। কে এর নামটা? ডাইলেকট্রিক ধ্রুবক বলা হয় এটাকে। এই যে পরাবৈদ্যুতিক ধ্রুবক স্যার, পরাবৈদ্যুতিক ধ্রুবক। জি জি জি, ডাইলেকট্রিক ধ্রুবক বা পরাবৈদ্যুতিক ধ্রুবক। আচ্ছা পরাবৈদ্যুতিক ধ্রুবক মানে আমি যেটা বলতে চাচ্ছিলাম, গাণিতিকটাই তো মেইন। পরীক্ষায় ম্যাক্সিমাম গাণিতিকই আসবে, এটা এত গুণ বাড়াইলে এটা অত গুণ কমাইলে অমুক তমুক করলে কি হবে, বা এই কের সাথে এপসাইলন নটের সম্পর্কটা কি। আর একটা গুরুত্বপূর্ণ কথা বলি, দেখেন সেটা হচ্ছে, দেখেন কেটা এফ এর সাথে কি অবস্থায় আছে দেখেন তো। বড় সমীকরণটা কই লিখছি এ সহ, এই যে এই কেটা এফ এর সাথে কি অবস্থায় আছে দেখেন। এই কেটা ব্যস্তানুপাতিক আছে না, উল্টা না? তার মানে বাকি সব রাশি যদি সেম থাকে, ধরেন একটা এমসিকিউ বলছে যে দুইটা চার্জের আর দূরত্বে অবস্থিত দুইটা চার্জের পূর্ণ মাধ্যমিক ক্রিয়াশীল বল যদি এফ হয়, এটা যদি কে ইকুয়াল 5 ডাইলেকট্রিক ধ্রুবক বিশিষ্ট কোনো মাধ্যমে ক্রিয়াশীল বল কত হবে? একজন আমাকে বলেন তো। আমার ভাষাটা আপনি বুঝতে পারছেন? আমি বললাম যে শূন্য মাধ্যমে দুইটা চার্জের মধ্যকার ক্রিয়াশীল বলের মান এফ, যদি এদেরকে যদি কে ইকুয়াল 5 ডাইলেকট্রিক ধ্রুবক বিশিষ্ট কোনো মাধ্যমে রাখা হয়, তাহলে বল কত গুণ হবে? এই কেটা কি ভাগ অবস্থায় আছে না? তার মানে এখানে 5 গুণ বেশি হবে না স্যার? 5 গুণ বেশি হবে না? বেশি কেমনে হবে? 1/5 হবে, 1/5 গুণ। হ্যাঁ, এটা হবে 5 গুণ কমবে স্যার। 5 গুণ কমবে, ঠিক। তাহলে এটা হবে 1/5 এফ হবে। তার মানে কে ইকুয়াল যদি আমি 5 দেই, বলের মান হবে 1/5। কথা কি বুঝতে পারছেন? ইউনিভার্সিটিতে আসছিল এই প্রশ্ন, আজকেও আছে প্র্যাকটিসে। আমি দেখাই দিচ্ছি এগুলো সব। মানে আমাদের সম্পর্কগুলো বুঝতে হবে, এই হচ্ছে বিষয়। তো আর মনে হয় আমার তেমন কোনো কথা নাই। তো আমি এরপরে এখানে আপনারা এগুলো পড়ে নেবেন, এবং প্রযোজ্যতাটা খুব গুরুত্বপূর্ণ। এই কুলম্ব বলগুলো কোথায় কোথায় প্রযোজ্য, কুলম্বের কোথায় কোথায় প্রযোজ্য নয়। আর একটা জিনিস গতদিন আলোচনা করছিলাম, এটা আরেকবার একটু বলি। তার আগে একটু এটা বলে নেই, কোথায় কোথায় প্রযোজ্য কোথায় কোথায় প্রযোজ্য নয় পড়ে নেবেন। যেমন শুধুমাত্র বিন্দু ক্ষেত্রে, আর কোথায় কোথায় নয়, গতিশীল তাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়, এটার ক্ষেত্রে এগুলো মুখস্থ করবেন। হ্যাঁ, আচ্ছা, আর একটা কথা বলে নেই, ভুলে যাচ্ছি বারবার, এখন এটাই তো যাবে মনে হচ্ছে। আচ্ছা, কি বলতে চাইলাম ভুলে গেলাম, দেখেন। আচ্ছা, বল গতদিনের ক্লাস স্যার, গতদিন কি করাইছিলেন সেগুলো? হ্যাঁ, এই দেখেন এফ ইকুয়াল কি 1/4πε0 Q1 Q2/r²। বল কখন আকর্ষণধর্মী কখন বিকর্ষণধর্মী এফ এর মানের উপরে। দেখেন আমাদের এখানে যে 1/4πε0 আছে, এটার মান ধনাত্মক। এটার মান ধনাত্মক না? এটা তো মাইনাস টাইনাস তো কিছু নাই। তার মানে দূরত্ব সাধারণত আমাদের ধনাত্মকে তো হয় নাকি? জি জি জি। দূরত্ব এটা ধনাত্মক। তার মানে এফ এর মানটা ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে Q1 Q2 এর জন্য। এটা হচ্ছে Q1 যদি প্লাস হয়, Q2 যদি প্লাস হয়, তাহলে এফ হবে কি বলেন তো? প্লাস হবে না? প্লাস প্লাস প্লাস। এবার অন্য কালি দিয়ে আমি দেখাই। এবার Q1 যদি মাইনাস হয়, Q2 যদি মাইনাস হয়, তাহলে কি হবে বলেন তো? তাহলে প্লাস হবে। মাইনাসে গুণ করলে হয় প্লাস। তাহলে এখন এই দুই ক্ষেত্রে, এই দুই কনসেপ্টে দেখেন তো, বলগুলা কি আকর্ষণধর্মী হবে না বিকর্ষণধর্মী হবে? দুইটা প্লাস। এই যে কেন আকর্ষণধর্মী হলো? দুইটা প্লাস চার্জ কি সমধর্মী চার্জ বিকর্ষণ হবে। তাহলে দুইটা প্লাস কি কখনো আকর্ষণ করবে? আকর্ষণ করবে। আর দুইটা মাইনাস আকর্ষণ করবে? বিকর্ষণ করবে। প্লাস আর মাইনাস আকর্ষণ করবে। এইটাই পরীক্ষায় ভুল হয়ে যাবে। দুইটাই বিকর্ষণধর্মী। তাহলে এখানে কি কি আমরা পাচ্ছি কনসেপ্টটা? তার দুইটা যদি সমধর্মী হয় বিকর্ষণ করবে, এটা পরীক্ষা আসলে আপনি পারবেন।
কিন্তু পরীক্ষায় যদি দেয় যে বলের মান যদি ধনাত্মক হয়, বল হবে আকর্ষণধর্মী না বিকর্ষণধর্মী, তখন কি করবেন বলেন? তার মানে বলের মান ধনাত্মক হলে বল হবে বিকর্ষণধর্মী। এবার আমরা অন্যভাবে যাই। অন্যভাবে কি, এবার যদি Q1 ইকুয়াল মাইনাস হয়, Q2 ইকুয়াল কি হয় প্লাস হয়, অথবা Q1 ইকুয়াল প্লাস হয়, Q2 ইকুয়াল কি হয় মাইনাস হয়, সেক্ষেত্রে F কি হবে বলেন তো? আকর্ষণ F এর মান প্লাস হবে না মাইনাস হবে, আমাকে সেটা বলেন। মাইনাস হবে। প্লাস মাইনাসে মাইনাস, তাহলে F এর মান ঋণাত্মক কিন্তু বল কি বলেন? আকর্ষণধর্মী। আশা করি আর এগুলোতে ভুল করবেন না, আশা করব। আচ্ছা, তাহলে এটাই বলার বাকি ছিল, আর কিছু বলার নাই, একদম সরাসরি চলে গেলাম আমরা এমসিকিউ। মানে আমার যা কিছু বলার প্রয়োজন আমার মনে হয় যে আমরা বেসিকগুলা এই অংশের অন্তত ক্লিয়ার করে নিছি। আচ্ছা, আপনি একটু এটা শেয়ার করে দিবেন। হ্যাঁ, আচ্ছা, এখন আমি সরাসরি এগুলা নিয়ে সমস্যা নেই। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আছে, দেখেন, কোন পরিবাহীর ধারকত্ব যদিও এটা চ্যাপ্টারে নাই, পরে পড়াবো, থাকে। এখন আমরা প্র্যাকটিস শুরু করে দিব। হ্যাঁ, 1 নাম্বার ম্যাথ এমসিকিউ, সময় 10 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ আমরা শেষ করব 20টা এমসিকিউ। ক্লিয়ার? আপনারা সবাই যারা ফেসবুকে আছেন আপনারা কমেন্ট করবেন, প্রতিটা উত্তর লিখে দিবেন। প্রথমে কুলম্বের সূত্র একটু মিউট করে রাখেন সবাই, কারণ রেকর্ড হচ্ছে তো, আবার ওই রেকর্ডিং এ ঝামেলা। যারা কথা বলবেন নয়েজ, কথা তো বলতেই হবে। কুলম্বের সূত্র কোন ক্ষেত্রে প্রযোজ্য? দেখেন, এটা মেডিকেল ভর্তি পরীক্ষায় রিসেন্ট আসছে 24-25 ঢাকা বোর্ডে, এইচএসসি ঢাকা বোর্ডে 2025 সালে, মানে এবারে আসছে। খুবই গুরুত্বপূর্ণ। আমরা জানি কুলম্বের সূত্র বিন্দু চার্জের ক্ষেত্রে প্রযোজ্য। নেক্সট 2 নাম্বার, কুলম্বের সূত্র অনুসারে কোনটি সঠিক নয়? পরীক্ষায় কিন্তু এগুলো খুব ভুল হয়, কোনটি সঠিক নয়, কোনটি সঠিক, এগুলা কিন্তু আমিও জীবনে অনেক পরীক্ষায় ভুল করছি, দেখছি সঠিক নয়, কিন্তু এখানে পাইছি সঠিক। মধ্যবর্তী দূরত্বের বর্গের অর্ধেকের ব্যস্তানুপাতে। দুটি বিন্দু চার্জ পরস্পরকে যে বলে আকর্ষণ বা বিকর্ষণ, তা চার্জের অর্ধেকের নয়, এটা মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, তার মানে এটা নাম্বার। নেক্সটে গেলাম 3 নাম্বার। তাহলে দুটি চার্জের মধ্যকার আকর্ষণ বা বিকর্ষণ বলের মান কোনটির উপর নির্ভর করে না? বলেন, এটা যারা ফেসবুকে আছেন 3 নাম্বার লিখে উত্তর লিখে দিবেন। 3-এর ক খ গ ঘ কোনটা হয় লিখে দিবেন। গ নাম্বার, একজন বলছেন গ, আর বাকিরা কি বলবেন? চার্জ দুটির মধ্যবর্তী মাধ্যম। একজন বলছেন ঘ, তারপরে স্যার গ বলেন একটু, আর কেউ আছে কি? গ নাম্বারই হবে। গ হবে স্যার, নিঃসন্দেহে গ। একটু ভোট করি আমরা। এখন আমরা আসলে উত্তর দেওয়ার আগে আমরা প্রশ্ন দেখব। প্রশ্নে বলছে কিন্তু বলের মান, ভালো করে বোঝেন কি বলছে, বলের মান, তার মানে যে মানটা আসবে। সূত্র কি হবে স্যার? F = 1/4πε0 Q1 Q2/r²। দেখেন আমাদের চার্জ দুইটির পরিমাণ, চার্জ দুইটা কম বেশি করলে বলের মান কম বেশি হবে না? নিঃসন্দেহ। তার মানে এটার উপর নির্ভর করে চার্জ দুইটির মধ্যবর্তী দূরত্ব, আর কম বেশি হলে F কম বেশি হবে। চার্জ দুইটির প্রকৃতি, প্রকৃতি বলতে কি বোঝায় বলেন, আমাকে বলেন, প্রকৃতি কি? প্রকৃতি মানে প্লাস মাইনাস স্যার, প্রকৃতি মানে প্লাস এবং মাইনাস। এখন আপনি দেখেন তো, Q1 এর মান প্লাস বসান মাইনাস বসান, বলের মানের কোনো কম বেশি হবে? বলের কি মান কোনো ভেরি করবে এখানে? এখানে মাইনাস, এখানে মাইনাস হবে বা প্লাস হবে, কিন্তু মান কম বেশি হবে না। বলের মানের কোনো পরিবর্তন হবে না। তার মানে এটার উপর নির্ভর করে না। কিন্তু মধ্যবর্তী মাধ্যম, এখন আমাকে একজন বলেন যে মধ্যবর্তী মাধ্যম চেঞ্জ করলে কেন এফ চেঞ্জ হবে, আমাকে এটা বলেন, একজন ব্যাখ্যা দেন আমাকে। ভেদন যোগ্যতা কমে যাবে, কম বেশি হবে। হ্যাঁ, এই যে কারণ, ভেদন যোগ্যতা আমাদের এই এপসাইলন কম বেশি হয়ে যাবে, যার কারণে এফ কম বেশি। বুঝতে পারছেন? ভাই রিটার্ন ম্যাথ করার সময় তো এই যে চার্জের মান ঋণাত্মক হলে ঋণাত্মক লেখার দরকার আছে কি? ঋণাত্মক হলে না, দরকার নাই, ওগুলা ওই রকম আসলে আমি বলে দিব এখন। হ্যাঁ, আচ্ছা, এরপরে নেক্সট আপনি একটু লাইভটা শেয়ার করে দেন।
আচ্ছা, এর পরের কোশ্চেন দেখেন, আমি দুটি চার্জের মধ্যবর্তী বলের মান যদি ঋণ রাশি হয়, এর মান বলের মান, তার মানে এফ ইকুয়াল কি হবে? মাইনাস হবে। তাহলে বলটা কি রূপ হবে বলেন একজন? আকর্ষণধর্মী। এই যে একজন বলতেছেন আকর্ষণ, একজন বলতেছেন বিকর্ষণ। পরীক্ষার রুমে এই ঝামেলাটাই হবে। না স্যার, আকর্ষণধর্মী হবে। তাহলে এই যে আসি, আবার দেখেন কি এতক্ষণ কি আলোচনা করলাম। তাহলে স্যার সমধর্মী চার্জ না, মাইনাস মানে আকর্ষণ হবে। এই যে এফ ঋণাত্মক হলে আকর্ষণ, এফ ছিল ঋণাত্মক, তাহলে কি হবে? আকর্ষণ ধর্মী। আসলে কি হয়েছে কি? আর কোনো কি প্রশ্ন আছে? আচ্ছা, এরপরে নেক্সট। না স্যার, ঠিক আছে। এরপরে দেখেন, যদি 1 কুলম্ব মানে, এটা কিন্তু ইসাক স্যার বই থেকে, সরাসরি বই থেকে নিছি। এতগুলো বই যে আমি দেখতেছি আমার চোখের অবস্থা খারাপ। 1 কুলম্ব মানে দুটি চার্জ বাতাসে। বাতাসে মানে কি? বাতাসে মানে মোটামুটি শূন্য মাধ্যমে কে এর মান মোটামুটি 1। আর কে এর মান 1 হইলে ওই কে এপসাইলন নটে কে যখন 1 হয় 1/4 পাই এপসাইলন নটে হয়ে যায়। তাহলে কুলম্ব 1 কুলম্ব মানে দুটি চার্জ, তার মানে কি Q1 কত? স্যার বাতাস বললে কি আমরা শূন্য মাধ্যম ধরে নিব? জি জি জি। তাহলে Q1 সমান 1 কুলম্ব, Q2 সমান কি 1 কুলম্ব, 1 মিটার দূরত্বে আছে। তার মানে R ইকুয়াল কত? 1। বলে মধ্যবর্তী বলের মান কত? সূত্র কি? 9 × 10⁹ F ইকুয়াল 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 বাই R স্কয়ার। মান বসাই 1/4 পাই এপসাইলন নট 9 × 10 এর উপর 9। Q1 এর মান 1 × 1 ভাগ কি 1 এর উপরে স্কয়ার। ঘুরে ফিরে কি আসছে? 9 × 10 এর উপরে 9। তাহলে এত নিউটন। কি ক্লিয়ার? জি স্যার। আমাদের মনে হয় 5 মিনিট পরে কেটে যাবে। কেটে গেলে কি আমি গুগল মিটের লিংক দিব? আসলে থাকলে সুবিধা হয়। আপনাদের 11 মিনিট আছে, 10 মিনিট আছে এখনো। আচ্ছা, অনেক সময়। পরে 6 নম্বর প্রশ্ন দেখেন, টি দূরত্বে থাকা 1 মাইক্রো কুলম্ব এবং 1 গুণন মানে 5 মাইক্রো কুলম্ব দুটি আধান একে অপরের উপর প্রযুক্ত বলের অনুপাত কত? তার মানে এটা কি আমাদের বলেন তো? Q1, তাই না? এটা কি? এটা Q2, এটা হচ্ছে আমাদের R। প্রযুক্ত বলের অনুপাত কত হবে? একজন বলেন দেখি কত হবে। ফেসবুকে আপনারা কমেন্ট করে লিখে দেন। 6 নাম্বার লিখে দেন। 6 নাম্বার কত হবে? একটু চিন্তা ভাবনা করেন, আপনাদেরকে তো একটু চিন্তা করতে হবে নাকি? স্যার ক হবে না 1:5? 1:5। আরেকজন বলেন। গ স্যার 1:5। আচ্ছা, এখন আমি একটা কথা বলি। এই যে আমাদের যে দুইটা চার্জ ছিল, এটা একটা চার্জ ছিল, এটা একটা চার্জ ছিল। ধরেন এই দুইটা যে চার্জ ছিল, এরা কিন্তু এর মান ধরেন Q1, এর মান Q2, এরা কিন্তু সেম বলে পরস্পরকে আকর্ষণ করত। আমার কথা মনে হয় বোঝেন নাই। এখানে কি দুইটা সূত্র আছে? এই Q1 এর জন্য কি একটা F1 সূত্র আছে, আর Q2 এর জন্য কি একটা F2 সূত্র আছে কি? না না, বল একটাই না। 1:1 হয়ে যাচ্ছে। তাহলে কি হবে বলেন? 1:1 স্যার। 1:1 হবে। আশা করি ভুল করবেন না এরপরে কখনো আর, ঠিক আছে? হ্যাঁ স্যার, একটা কোশ্চেন স্যার। আচ্ছা বলেন। আমি একটা মানে সলভ করতে আটকে গেছি। এই যে মাইক্রো কুলম্ব, এখানে যদি অনলি কুলম্ব নেই, সেক্ষেত্রে আচ্ছা, কি মাইক্রো tan কুলম্ব এটা ইনভার্স তো লাগবেই। 1 মাইক্রো কুলম্ব সমান 1 গুণন মাইক্রো হলে tan ইনভার্স কত? 10। 6 ও 10 মাইক্রো 10 ইনভার্স 10। স্যার মাইক্রো মানে 10⁻⁻6 না? এই মাথায় গেছে। না মেগা মেগা ওরে মেগা মাইক্রো এই মাথায় 10⁻⁻6। আছে মাইক্রো ফ্যারাড। -6 এ হবে। 10 হলে হবে অ্যামস্ট্রং হবে। 9 হলে ন্যানো হলে -9। জি 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 জি। অ্যামস্ট্রম হলে 10⁻10। -10 জি জি। আমি নেক্সট গেলাম, মাথা ঠিক থাকে না ভাই, তাড়াহুড়ো করতেছি তো। 7 নাম্বার 20টা। জি স্যার, বুঝছি। 20টা প্রশ্ন আছে ভাই, 20টা সলভ করতে হবে। 7 নাম্বার দেখেন, ইনশাআল্লাহ এগুলো থেকে কমন আসবে হুবহু। এবং এগুলো আপনি এখানে আমি যে 20টা কোশ্চেন দিয়েছি, এই 20টা কোশ্চেন আপনি কোনো একক বই, দ্বৈত বই কোথাও পাবেন না। আচ্ছা, দুটি চার্জের মধ্যকার স্থির তড়িৎ বল 160 নিউটন। দুটি যদি মানে এফ এর মান দেওয়া আছে কত?
160 নিউটন প্রথম অবস্থায়। আপনি একটু মিউট করে রাখবেন, নয়েজ যাদের আসতেছে। বলছে মধ্যকার দূরত্ব যদি দ্বিগুণ করা হয়, আমাদের সূত্র কি ছিল? ছিল F ইকুয়াল হচ্ছে ভাই 1/4 Q1 Q2 বাই R স্কয়ার, তাই না? তাহলে মধ্যবর্তী দূরত্ব আমরা দ্বিগুণ করছি। তার উত্তর হবে 40 নিউটন। একটু আমরা লিখি 1/4 Q1 Q2, আর এর মান হচ্ছে দ্বিগুণ করছে মানে 2R। এবার 2R এর উপরে কি স্কয়ার, তাই না? জায়গা একটু কম তো, তাহলে সমান 1/4 Q1 Q2 ভাগ এই 2 এর উপরে স্কয়ার করলে কত হয় বলেন তো? 4R স্কয়ার হয়, তাই না? না শুধু 4 স্যার, আরে হ্যাঁ 4R স্কয়ার হবে তো, 2R মিলে তো 4R স্কয়ার। এখন আপনি একটা জিনিস দেখেন তো, আমি একটু কালি দিয়ে আপনাকে দেখাচ্ছি। এই 4টা বাদে বাকিটা হচ্ছে F না? আমার কথা কি বুঝছেন? জি স্যার, জি স্যার। 1/4 Q1 Q2 বাই R স্কয়ার মানে তো F, এই প্রথমের Fটা, প্রথমে যে Fটা ছিল প্রথমের, ধরেন এটা F আর এটাকে ধরলাম আমি F, ধরেন ধরলাম। তার মানে F মানে তো এটা ছিল, F ড্যাশ মানে পরিবর্তিত যখন আমি 2 গুণ করছি। তাহলে আমি এটাকে কি লিখতে পারি দেখেন তো, এই জায়গাটা মানে F, তার মানে F ভাগ আমি 4 লিখতে পারি না? জি। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? অথবা আপনি যদি মনে করেন এখন F ড্যাশ ভাগ F করবেন, 1/2 করবেন, এই সমীকরণ দুইটা ভাগ করবেন, তখনও কাটাকাটি করে গিয়ে কিন্তু এটা কাউন্ট হয়ে আসবে তাড়াতাড়ি করলে। তার মানে আগের থেকে কত গুণ কম হবে? 4 গুণ কম হবে। তাহলে 160 ভাগ কত? 4 কত? 40 40 80 80 80 160 40 নিউটন। এটাতে কারো কোনো সমস্যা আছে কিনা বলেন? না স্যার নাই। না স্যার, সমস্যা নাই। 7 নাম্বার যারা ফেসবুকে আছেন উত্তর লিখে দেন। এরপরে আমরা 8 নম্বরে যাব। 1 কুলম্ব সমান কত? 1 কুলম্ব সমান কত? এটা আছে কিন্তু তড়িৎ ক্ষেত্রের সংজ্ঞা থেকে। দেখেন আমি যদি আমাদের এবার বেসিকগুলো কেন আমাদের লাগবে, এখানে তো কুলম্বের সূত্র দেয়া আছে সুন্দর করে, বেসিকগুলো কেন লাগবে? যেমন দেখেন এই অধ্যায়ের শুরুতেই দেখেন তড়িতের কিন্তু সংজ্ঞা দেওয়া আছে, মানে চার্জের সংজ্ঞা দেওয়া আছে না? হয়ে গেল 1 কুলম্ব চার্জ, এই সংজ্ঞাটা লাগবে, ওইটা ব্যাখ্যার জন্য এই সংজ্ঞাটা লাগবে। 1 কুলম্ব চার্জ কাকে বলে? 1 কুলম্ব চার্জ হচ্ছে, এই জন্য আমাদের রিটেন বইটাও কিন্তু আপনাদের খুব কাজে দিবে। কোনো পরিবাহীর মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার 1 সেকেন্ডে চললে যে পরিমাণ আধান প্রবাহিত হবে তাকেই বলা হয় 1 কুলম্ব চার্জ। বা আমাদের মানে প্রবাহ, মানে তড়িৎ প্রবাহ কাকে বলে? আমাদের কিউ ইকুয়াল কিন্তু আমাদের IT, অর্থাৎ 1 অ্যাম্পিয়ার 1 সেকেন্ডে চললে যে পরিমাণ আধান প্রবাহিত হয়। বা আমরা যদি আরো মনে রাখতে পারি, আসলে আপনারা কি কেটে গেলে আবার কি জুমের লিংক দিব, আর গুগল মিটের লিংক দিব, আবার জয়েন করবেন? জি স্যার। জি স্যার। এইটা কিন্তু তড়িৎ প্রবাহের সংজ্ঞা, একক সময়ে চার্জের পরিমাণ, এটা কিন্তু তড়িৎ প্রবাহের সংজ্ঞা। অর্থাৎ ধরেন কি সময়ে প্রবাহিত হয়েছে কিউ চার্জ, যদি আমি ঐকিক নিয়ম করি তাহলে মনে রাখবে কি সময়ে প্রবাহিত হয়েছে, কি জায়গা আছে এখানে লিখে, কি সময়ে প্রবাহিত বা তলে প্রবাহিত হয়, প্রবাহিত না লিখলে ভালো হইতো, সমান কিউ চার্জ। অতএব একক সময়ে প্রবাহিত হয়, একক সময়ে প্রবাহটা, প্রবাহের হারটাই হচ্ছে আমাদের আই। একক সময়ে চার্জ যাওয়ার যে হার বা চার্জ যে পরিমাণ যে হারে যায় সেটাই হচ্ছে আমাদের আই, তড়িৎ প্রবাহ। তাহলে বা আর আর করলে কিউ ইকুয়াল কি হবে? আইটি। তাহলে তড়িৎ প্রবাহের একক কি? এম্পিয়ার। সময়ের একক কি? সেকেন্ড। তাহলে উত্তর কি হবে? 1 এম্পিয়ার সেকেন্ড। এটা কি ক্লিয়ার হয়েছে আপনাদের? জি স্যার। আচ্ছা, পরে যাই আমরা। সংজ্ঞাগুলো কিন্তু সংজ্ঞাগত জিনিস থেকে এগুলো আসছে। 49তম বিসিএস আসছে, দেখেন দুটি বিন্দু ভর আর দূরত্বে এফ বল দ্বারা আকর্ষণ, যদি দূরত্ব কি করা হয়? অর্ধেক করা হয়।
আমরা আগের বারের মতো প্রথমবার এফ ইকুয়াল কি 1/4πε0 1q2/r²। ধরেন 1 নম্বর সমীকরণ f1। f2 কি এবার সমীকরণ দিয়ে দেখাই। f2 কি এবার নিচে লিখি, তাহলে f2 কি 1/4πε0 1q2 ভাগ দূরত্ব কি করছে, অর্ধেক করছে, তার মানে এবার কি হবে r/2, তার উপরে কি স্কয়ার, ঠিক আছে না? f2 ইকুয়াল কি 1/4πε0 q1q2 ভাগ কত r² ডিভাইডেড 4। r² ডিভাইডেড বাই 4। এই চারটা কি উপরের সংখ্যা না? জি এই চারটা কিন্তু উপরের সংখ্যা, তাহলে অতএব f2 ইকুয়াল কি হবে 1/4πε0 q1q2/r² গুণন কত 4, তাই না? জি স্যার। এই জায়গাটা মানে কি f1 না? এই জায়গাটা মানে f1। অথবা যদি আপনি মনে করেন যে 2 ভাগে 1 করব, কাটাকাটি গিয়ে তাহলে 4f হবে স্যার। কাউন্ট হবে। ধরেন 2 ভাগে 1 করি, 2 ভাগে 1 করলে কি হবে f2 ভাগ f1 ইকুয়াল কত? তাহলে f2 ভাগ f1 ইকুয়াল কত? এগুলো সব কাটা যাবে না? জি। কাটা গিয়ে হবে কি 4 বা f2 ইকুয়াল 4 f1/f। এখানে যেহেতু আমি f ধরছি, f1 লেখে ভুল হয়ে গেল, f1টাই আমাদের হচ্ছে f। এটাতে কি কারো কোনো সমস্যা আছে? না স্যার। না স্যার। এবার দূরত্ব দ্বিগুণ করা হলে বল কত গুণ হবে? এটা মনে আগে একটু হয়ে গেছে। কেটে যাবে স্যার, 1 মিনিট পর কেটে যাবে। কত গুণ হবে? 2 গুণ করলে কত হবে বলেন? 4 গুণ স্যার। এই যে খাইলেন 1/4 1/4 হবে। যেহেতু এটা ব্যস্তানুপাত মানে নিচের দিকে আছে 8টা, এটা স্যার কেটে যাচ্ছে স্যার। আচ্ছা, তাহলে আমি আবার লিংক দিচ্ছি, নাকি আপনারা ফেসবুকে বাকি ক্লাসটা করবেন? ফেসবুক পেজে। আচ্ছা, আমি আবারও লিংক দিয়ে দিচ্ছি, আমাদের ক্লাসটা চলুক। যেহেতু আসলে শুরুতে একটু সময় বেশি নিয়ে ফেলছিলাম, আরো 10টা এমসিকিউ আছে, আমি আবার লিংকটাও দিয়ে দিচ্ছি। সেই সাথে আবারও গুগল মিটের লিংকটা দিয়ে দিচ্ছি। আপনারা ততক্ষণে ফেসবুকেও আসতে পারেন। ফেসবুক লাইভ চলাকালীন অবস্থায় এগুলো জিনিস তো তারপরে আমি আবারও গুগল মিটের লিংকটা দিয়ে দিচ্ছি। সেই সাথে আপনাদের একটু HW দেই, আপনারা এই 11 নাম্বারটার উত্তর লেখেন সবাই। ফেসবুকে যারা আছেন খাতা কলম নিয়ে বসবেন, ম্যাথ করে এটার উত্তর কত হবে লিখে দেন 11 নাম্বার। আসলে ক্লাসটা আমাদের, আমি আন্তরিকভাবে দুঃখিত, ক্লাসটা আজকে দেরি হয়ে গেল, সময়টা বেশি হয়ে গেল। আমি আবারও গুগল মিটের লিংক দিয়ে দিচ্ছি। আমাদের যে প্রাইভেট মেসেঞ্জার গ্রুপ আছে, আপনারা চাইলে নতুন করে গুগল মিটে যুক্ত হতে পারেন এবং চাইলে আপনারা ফেসবুক পেজে ওলা ক্লাসটা করতে পারেন। আচ্ছা, তাহলে আমরা এখন 11 নাম্বার কি লিখে দেন, কমেন্ট করেন। 11 লিখবেন, নাহলে 11 না লিখলে বোঝা যাবে না, কারণ কোনটা কত নাম্বার লিখবেন ওটা তো বুঝতে পারবো না। অনেকে মনে হয় আমাদের সাথে তো আমরা আসলে, আমি আন্তরিকভাবে দুঃখিত, আসলে সময়টা বেশি লেগে গেছে, শুরুতে একটু গল্প স্বল্প, এরপরে আর কোনো গল্প স্বল্প নাই। 11 ক রাকিব হুসাইন। আচ্ছা, আমরা শুরু করে দেই, বাকিরা যুক্ত হোক। দুটি বিন্দু চার্জের দূরত্ব 3 গুণ করা হলে, তাহলে আমাদের দূরত্বের সাথে সম্পর্কটা কি ব্যস্তানুপাতিক না, এরকম না? স্যার বোর্ড দেখা যাচ্ছে না। ও সরি, স্ক্রিন শেয়ার করি নাই। এখন মনে হয় দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, আমাদের সম্পর্কটা কি? এই সম্পর্কটা আমাদের দূরত্বের এটা ব্যস্তানুপাতিক হারে।
তার মানে এখানে 3 গুণ ছিল, তাহলে 3 এর উপরে কি হবে 1 ভাগ 3 এর উপরে কি স্কয়ার ইকুয়াল কি 1 ভাগ 9, তার মানে 1 ভাগ 9 হবে। ক্লিয়ার নাকি? নেক্সটে গেলাম। জি স্যার। আচ্ছা, কুলম্ব ধ্রুবকের একক কোনটি? কুলম্ব ধ্রুবক কোনটা বলেন তো? কি নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। 1 ভাগ 4 পাই এপসাইলন নট। এটা কিন্তু আমি প্রথমে দেখাইছি না? জি স্যার। প্রথমে দেখাইছি কিন্তু। তাহলে নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার, ঠিক আছে তো না? আচ্ছা, এটা দেখাইলাম না নতুন করে, এটা তো আর নতুন করে দেখানোর কিছু। জি স্যার। আমি এরপরে গেলাম পরাবৈদ্যুতিক ধ্রুবকের একক কি বলেন? লিখে দেন। ওইটার উল্টাটা স্যার। 13 নাম্বার লিখে দেন। যারা এটা দেখেন রাজশাহী বোর্ড, এককবিহীন স্যার, কোনো একক নাই স্যার। রাজশাহী বোর্ড 2017-21 আসছে, এটা ঢাকা বোর্ড 2024 আসছে, কিন্তু এটা লেখা আছে, এটা মেডিকেল কোনো একক নাই, কোনো একক নাই স্যার। আচ্ছা, একক বিহীন বাকিদের কি খবর? সত্যই কি একমত? কে বলেন? হ্যাঁ স্যার, দুইটা রাশির অনুপাত আমরা পড়ছিলাম k ইকুয়াল এপসাইলন বাই এপসাইলন নট। তার মানে কোনো কিছু একটা যদি একই জাতীয় রাশির যদি ভাগফল হয় তাহলে সেটার কোনো একক থাকে না, তাহলে আমাদের কি হবে? একক বিহীন। রেজওয়ানা হক, আপনি গ নাম্বার লিখে দিবেন, 13 গ লিখে দিবেন, নাম্বার লিখতে হবে ফেসবুকে, নাম্বার না লিখলে হবে না। আচ্ছা, আপনাদের কি ক্লাস কি ভালো লাগতেছে আপনাদের? আচ্ছা, আমি যাই হোক, খালি আগামী দিন থেকে আমি টাইমটা কমাবো। যদি আমি 40 মিনিট করতে পারি তাহলে কাজ হয়ে যাবে। এতগুলো আলোচনায় হবে, অল্প হবে, ব্যাখ্যাও হবে। জি বলেন স্যার। একটা কোশ্চেন, এই যে k ইকুয়াল f নট ডিভাইডেড fm, আর এখানে আসলে k ইকুয়াল ইপসাইলন ডিভাইডেড ইপসাইলন নট, দুইটাই তো একই। আরেকবার বলেন, আপনার কথা আমি বুঝিনি, আরেকবার। k এর সমীকরণ দুইটা পাইলেন, k ইকুয়াল টু f নট ডিভাইডেড fm, শূন্য মাধ্যমে বল আর অন্য কোনো মাধ্যমে দেখেন, বল। তাহলে আমি আপনাকে এখন কে এর সবগুলোই দেখাচ্ছি। কে মানে কত ধরনের হতে পারে সব দেখাচ্ছি। দেখেন, একটা কে মানে হচ্ছে কে এর প্রথম সংজ্ঞাটা আমরা শিখছি, এটা হচ্ছে এফ নট ভাগ এফ। এফ 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 এর সাথে এপসাইলনের সম্পর্ক ছিল ব্যস্তানুপাতিক, এই জন্য উল্টে গিয়ে হয়েছে এপসাইলন বাই এপসাইলন নট। ক্লিয়ার? আবার ধারকের ক্ষেত্রে উল্টা, ধারকের ক্ষেত্রে কে মানে অন্য মাধ্যমে ধারকত্ব ভাগ শূন্য মাধ্যমে ধারকত্ব। তো যেদিন আমরা ধারকত্ব পড়বো তখন এটা উল্টা, এটা শূন্য মাধ্যমে বল ভাগ অন্য মাধ্যমে বল, আর ধারকত্ব কে মানে হচ্ছে অন্য মাধ্যমে ধারকত্ব ভাগ শূন্য মাধ্যমে ধারকত্ব। কারণ ধারকত্ব সি মানে ছিল এপসাইলন নট এ ডিভাইডেড বাই ডি ধারকত্ব, ঠিক আছে? অর্থাৎ এই ধারকত্বের সাথে এই এপসাইলনটা সমানুপাতিক সম্পর্কে ছিল। অর্থাৎ যদি ডাইলেকট্রিক ধ্রুবক বা এটাকে যখন আমরা এপসাইলন, এটা কি লিখি? টি ইকুয়াল কে এপসাইলন নট এ ডিভাইডেড বাই ডি। অর্থাৎ ডাইলেকট্রিক ধ্রুবকের মান বাড়লে ধারকের মান বাড়বে, ডাইলেকট্রিক ধ্রুবকের মান বাড়লে বলের মান কমবে। এটা আমি আজকে আপনাদের চাপ দিতে চাচ্ছি না, এটা অন্যদিন আলোচনা করবো ধারকের দিনে। এই জায়গাতে আপনার সমস্যা বলেন। স্যার, আমার প্রশ্নটা হলো এই জায়গায় যে k ইকুয়াল টু f নট ডিভাইডেড f, যখন আমি লিখতেছি পরাবৈদ্যুতিক ধ্রুবকের সংজ্ঞা তো আমি এটা দিয়েও দিতে পারতেছি, আর যখন k ইকুয়াল টু ইপসাইলন ডিভাইডেড ইপসাইলন নট আমি এটা দিয়েও তো দিতে পারতেছি। আপনি এটা দিয়েও পারবেন, এই যে সি ভাগ সি নট এটা দিয়েও পারবেন। আপনি 3 ভাবে সংজ্ঞায়িত করতে পারবেন কে কে, ঠিক আছে? ওইটাই বলতেছি স্যার। কথা হচ্ছে কে একটা ধ্রুবক, এর জন্য এটা একক বিহীন। হ্যাঁ, একক বিহীন, ঠিক আছে, সেটা বলতে পারি, আর ভালো কথা। আচ্ছা, এরপরে আমরা দেখি, এরপরে বায়ুতে অবস্থিত, এটা খুব গুরুত্বপূর্ণ। কৃষি গুচ্ছতে আসছিল ইউনিভার্সিটিতে, 22-23 আসছে, দেখেন। তাহলে এটা কিন্তু 22-23 আসছে। কি বলছে এখানে? যে 1 কুলম্বের দুটি আধান পরস্পর থেকে 1 কিলোমিটার ব্যবধানে স্থাপিত হলে এদের মধ্যকার বল কত? যারা আছেন আপনারা খাতা কলম নিয়ে বসবেন, পরের দিন থেকে এখানে খাতা কলমে এক ম্যাথগুলো করে ফেলবেন, ঠিক আছে? 14 নম্বর উত্তর লিখে দেন ফেসবুকে। 14 নম্বরের উত্তর কি হবে লিখে দেন। উত্তরটা লিখে ফেলি নাকি? আমি একটু সলভ করি। 1 ভাগ
4/ε0 কে যেহেতু 6k নিউটন মানে একটু লিখি 1q2 বাই স্যার না স্যার 6 না স্যার 9k নিউটন হবে। তাহলে 9 গুণন 10 এর উপরে 9, এটা 1 কুলম, তাহলে 1 গুণন 1, আর এর মান কত ছিল 9 কে দিলে হবে 1 কিলোমিটার, কিলোমিটারকে মিটার করতে হবে না, 1000 1000 মিটার। কিলোমিটারকে মিটার মানে কি 1000, 10 এর উপরে কিউব মানে তো 1000 নাকি? আমরা আসলে ওইভাবে 1000 স্কয়ার হবে লিখি, এটা মানে তার উপর স্কয়ার, সরি একের পরে কয়টা শূন্য হবে? আর এর উপর আচ্ছা স্কয়ার, 10 এর পর 10 এর পর 6। আচ্ছা এটা থেকে কারো কোনো সমস্যা আছে? তো সমান, তাহলে 9 গুণন 10 এর উপরে 9 পরে 1 ভাগ, তাহলে 3 দুগুণে কত, 10 এর উপরে কত হয়, 10 এর পর 6। তাহলে এই 6টা কি হয়ে যাবে, উপরে যে মাইনাস হয়ে যাবে না, সমান জি স্যার 10 পর 3 সমান, তাহলে 9 গুণন 10 এর উপরে 10 পর 9 3 মাইনাস কত হয় 3 সমান 10, 9 এর উপরে কত, 9 গুণন 10 এর উপরে কত 3 3 কিলো মানে কি 1000 না, জি 1000 9 9k কিলো নিউটন। কোনো সমস্যা আছে কিনা বলেন? নো স্যার। না স্যার 1 নাম্বার, এইভাবে আমাদের আসলে প্র্যাকটিস করলে আমাদের সুবিধা হবে। এরপরে আপনাদেরকে আমি আরো একটা বলি ভাই, মানে এমসিকিউ কিন্তু অনেক সোজা, আপনার কষ্ট কম হবে, যদি রিটেন তো অনেক কষ্ট, সেটা তো জানেন, একটা থিওরি মনে রাখা এতগুলা, এমসিকিউ জাস্ট শুধু আপনি সমীকরণগুলো রাখবেন, এটার অ্যাপ্লাইটাকে আপনাকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে, একেবারে নিঃসন্দেহে আপনার দ্রুত শেষ হয়ে যাবে এবং কষ্ট কম হবে, পরীক্ষাতে অপশন দেওয়াই থাকবে, টেনশনের কি আছে? আপনার কি সাথে মনে স্যার হয়? বেসিকও জানতে হবে। জি বুঝে নাই স্যার সাথে বেসিকও জানতে হবে আমাদের, হ্যাঁ, বেসিক। আমরা তো বেসিক তো সব আলোচনা করতেছি, যেটা ধরবো ওর সংজ্ঞা নারী ভুরি যা আছে সব আলোচনা করে ইনশাল্লাহ তারপরে সলভ করবে। আচ্ছা এরপরে 15 নাম্বার দেখেন। স্যার আমি পড়াই স্যার হ্যাঁ, বেশি বলেন। বুঝলেই তো সমস্যা স্যার, মানে বুঝি নাই। বেশি বুঝলেই তো সবাই যদি পরীক্ষায় টাকে তো প্রতিযোগিতা বেশি হয়ে যাবে, তখন তো ঝামেলা হয়ে যাবে। কামরুজ্জামান ভাই নাকি? জি জি ভাই শোনেন, আপনার জন্য প্রতিযোগিতা কমে দিলাম, ঠিক আছে? মানে প্রতিযোগিতা স্যার প্রতিযোগিতা বাড়ুক, আমরা নিজেরাই তো। শোনেন, আপনাদের পরীক্ষা হবে এর পরের দিনে, কুলম্বের সূত্রের উপর এমসিকিউ পরীক্ষা হবে পরের দিনে, তা বুঝতে পারছেন কি? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এ হচ্ছে বিষয়, মনে থাকে জানো, পরীক্ষা কোনো মাপ নাই। আপনারা পরীক্ষা কিভাবে হবে স্যার? আরে কিভাবে হবে, হবে পরীক্ষা নেওয়া তো চিন্তার কোনো কারণ নেই, হবে একভাবে। হ্যাঁ প্রস্তুতি নেব কিভাবে হয় হোক। কিভাবে হয় হোক, আপনি প্রিপারেশন নেন, পরীক্ষা দেন, কেমনে চাই এই পিডিএফটা দিয়ে দিব, এগুলা সবগুলো স্লাইডগুলা আমি পিডিএফ আকারে দিয়ে দিব, এই স্লাইডগুলো সব। হ্যাঁ আর স্যার এগুলা এই এমসিকিউ গুলা কি আমরা খাতায় নোট করব? হ্যাঁ খাতায় এগুলো আপনারা নোট করতে পারেন, লিখতে পারেন, সুবিধা হবে। তবে শুরুতে একটু কষ্ট করেন, কারণ অনেক পরিশ্রম একটু করেন। আমি আপনাদের একদম একদম ফুল ফ্রেশ বই দিয়ে দেবো, এত সুন্দর বই দিব আপনি অবাক হয়ে যাবেন। এমসিকিউ সব কমন পাবেন বই থেকে ইনশাল্লাহ, এটা মাথায় রাখতে পারেন। না স্যার মানে এই আজকের মানে যে সিস্টেমটা দেখলাম খুব ভালো লাগতেছে, প্রত্যেকটা এমসিকিউ আপনি ধরাইয়ে দিচ্ছেন সুন্দর করে সলভ আমরা করে, এইভাবে সবকিছু ক্লিয়ারলি বুঝতে পারতেছি। জি জি, এবং সব থেকে বড় বিষয়, আমি যে এমসিকিউ গুলো সিলেক্ট করছি দেখেন, যে এটা রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে, এরপরে আপনার কুমিল্লাতে আসছে, গুটেক্সে আসছে, এগুলা কিন্তু সবগুলাই এভাবে আমি সিলেক্ট করছি, দেখেন এটা জাহাঙ্গীরনগরে আসছে। হ্যাঁ আচ্ছা ভাই আমাদের কি অধ্যায় শেষ হবে? অধ্যায় শেষ নিয়ে ভাই টেনশন করতেছেন কেন? মাত্র যে কটা টপিক আমি 2-3 দিনে শেষ করে দিতে পারবো এমসিকিউ, চিন্তা করিয়েন না। 2 ঘন্টার ক্লাস নিয়ে 3 দিনে 2 দিনে অধ্যায় শেষ, 2 ঘন্টা করে ক্লাস, একেবারে 200 এমসিকিউ সলভ করাই দিব ক্লাসের মধ্যে। দ্রুত শেষ করে দেন, তাহলে ভালো, একটা চাপ মুক্ত থাকে। কোনো কারণ নাই। আচ্ছা দেখেন, আমরা একটু শেষ করি। 1 কুলম্ব চার্জে কত সংখ্যক ইলেকট্রনের সমান চার্জ থাকে? এই যে আপনাকে কিছু বলছিলাম না, কিছু মুখস্থ করতে হবে, কতদিন বলছিলাম না? জি স্যার এটা মুখস্থ, এটা মুখস্থ করব আমরা, এই উত্তরটা মুখস্থ করব, ঠিক আছে? 6.25 যে ছিল স্যার, যদি বলেন এটা কিভাবে আসলো, তাহলে বলবো এটা এইভাবে আসছে, এই যে 1 ডিভাইডেড বাই ইলেকট্রনের চার্জ দ্বারা 1 দ্বারা ভাগ করতে হবে, 1.6 10 ইনভার্স 19 ভাগ করে দেখেন তো এটা আসে কিনা, ক্যালকুলেটর নিয়ে বসতে হবে।
এটা কিন্তু অনেকবার আসছে, এটা মনে রাখতে হবে অবশ্যই। আমার সাথে ক্যালকুলেটর এই মুহূর্তে সাথে নেই, নাহলে ভাগ করে দেখাইতাম। আচ্ছা, ক্যালকুলেটর তো এখানেও মনে হয় পাওয়া যায়, দেখি কখনো ব্যবহার করি না। এখানে টুলবারে ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটর দেখেন তো। এটাকে আসছে ক্যালকুলেটর ছিল। স্যার একটা প্রশ্ন মুখস্থই করলাম, 1 কুলম্ব চার্জে এত সংখ্যক ইলেকট্রন থাকে। হ্যাঁ, মুখস্থ করবেন, মুখস্থ। আচ্ছা, এরপরে দেখেন পূর্ণ মাধ্যমে তড়িৎ ভেদন যোগ্যতার একক কি মনে আছে আপনাদের? দেখে দেন দেখি এটা কি হবে। গ না স্যার, হ্যাঁ কুলম্ব স্কয়ার পার না স্যার, ক হবে। এটা ক নাম্বার স্যার? ক নাম্বার? হ্যাঁ, এটা কিন্তু উল্টা, 1/4πε0 যেটা ছিল সেটার কি উল্টা উল্টাটা, স্যার, জি। ঠিক আছে। এরপরে 17 নাম্বার দেখেন কি বলা হয়েছে এখানে ডি একটা হবে, আবার বাদ গেছে। ডি দূরত্বে রাখা সমান মাত্রার দুটি চার্জ একে অপরের উপর বল প্রয়োগ করে। যদি চার্জের মান অর্ধেক বলতে করছি আমরা পি কি, সরি চার্জের মান মানে আমরা কিউ এর মান অর্ধেক করছি এবং দূরত্ব কি করছি, দ্বিগুণ করছি। তাহলে তবে ক্রিয়াশীল নতুন বল কত হবে? একজন করেন দেখি তো, খাতা কলম নিয়ে বসবেন, করা শুরু করে দেন দেখি। পানি খেয়ে নেই, এটা ম্যাথটা করেন, ম্যাথটা করে আমাকে দেখান। ऊपर काट रहे 8 স্যার বড় গ হবে। কত আছে? f/16। f/16। বাকিদের কি হয়েছে বলেন, বাকিদের দেখি। সবার যদি ওটা আসে তো 8 হওয়ার কথা স্যার, 8 হওয়ার কথা না? কেন ডিভাইডেড 8 হওয়ার কথা তো ভাই। এখানে তো বলছে যে চার্জের মান অর্ধেক, মানে একটা চার্জের মান অর্ধেক। 16 চার্জ হয় তো বলেন 4/16। এটা এই জিনিসটা ভালো কথা বলছেন, এই ভাষাগুলো খুব গুরুত্বপূর্ণ। স্যার এটা কি চার্জ দ্বয়ের হবে নাকি চার্জ হবে? আচ্ছা, যার 1/16 আসছে তার কি চার্জ দ্বয়ের ধরে আসছে না চার্জের ধরে আসছে? জি স্যার, আমি চার্জ দ্বয়ের ধরছি দুইটাই। আচ্ছা, তাহলে এখানে চার্জ দ্বয়ের লিখে নেন আপনারা। হ্যাঁ, চার্জ দ্বয়ের q/2 না স্যার? চার্জের মানেও কিন্তু চার্জ দ্বয়ের বোঝায়, কারণ এখানে কিন্তু দুইটা চার্জ বলছে। চার্জের মানে কি একটা চার্জের, হ্যাঁ, চার্জ দ্বয়ের লিখে নেন, এটা চার্জ দ্বয়ের করে নেন। এরকম ভুল হয় অনেক ভাই পরীক্ষায়, বিসিএস পরীক্ষা দেখেন কত বানান টানান কত ভুল। চার্জ দ্বয়ের, হ্যাঁ, চার্জ দ্বয়ের। তার মানে আমাদের দেখি তাহলে এফ ইকুয়াল কি 1/4πε0। তাহলে আমার q/2 আর একটা কি q/2, ধরেন q1/2 q2/2 ভাগ দূরত্ব আবার কয় গুণ করছে, দ্বিগুণ করছে। তার মানে কি এর উপরে কি স্কয়ার, তাই না? আমাদের উদ্দেশ্য কি পরের লাইনে ওই একটা ঠিকই রাখবো, 1/4πε0টা ঠিক রাখবো, বা q1 q2/d², প্রথম যেটা ছিল আর কি। তাহলে 1/4πε0 q1 q2/d² ঠিক রাখি। বাকিগুলা কি হয় দেখেন তো, বাকি মানটা তাহলে উপরে কি হয়, এই 2 দুগুণে 4 হয় না, এই 4টাকে নিচে চলে আসবে না, 2 দুগুণে 4, এই 2 দুগুণে 4 নিচে চলে আসবে। এখানে আছে কি 2 এর উপরে স্কয়ার, মানে 2 দুগুণে কত 4, তাহলে 4 গুণন 4। তার মানে এই জায়গাটা পুরোটা আমাদের f, তাহলে f ডিভাইডেড বাই কত হচ্ছে 16 হচ্ছে। ঠিক আছে তো নাকি? ঠিক আছে স্যার। নেক্সট। জি স্যার। এটা একটু দেখেন, এটা উত্তর কত হবে। আমি ক্লান্ত, এটা করে ফেলেন সবাই, খাতা কলম নিয়ে বসবেন, বলেন আর লিখে দেন যারা ফেসবুকে আছেন।
দুটি চার্টের মধ্যবর্তী দূরত্ব অর্ধেক এবং চার দুইটির মান অর্ধেক করা হয়েছে। এবার দূরত্ব অর্ধেক করা হয়েছে, চার দুইটির মান কমিয়ে অর্ধেক করা হয়েছে। স্যার এটা অপরিবর্তিত থাকবে স্যার। অঙ্কটার অ্যানসার কত আসছে? আগের এটা জি স্যার। 1/16 আসছে। আচ্ছা আচ্ছা, জি থ্যাংক ইউ। এটা দেখেন দেখি, দুটি মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করা হলে তার মানে 1/4, আর এখানে কমিয়ে অর্ধেক, তার মানে উপরে 4 নিচে 4। অপরিবর্তিত থাকবে। 1/4 স্যার, কাটাকাটি অপরিবর্তিত থাকবে। কে বলছে অপরিবর্তিত থাকবে? কামরুজ্জামান ভাই। জি ভাই আপনি তো প্রতিযোগিতায় তো আগাই গেছেন সবার, হ্যাঁ? এই যে আপনি তো চিন্তা করতেছেন কেন ভাই? সবার আগে বলে ফেলছেন। আচ্ছা এবার কি হয়েছে দেখেন, এবার আমাদের এই জন্য ভাই বলতেছে স্যার বেশি শিখেন না। দুটি সমস্যার মধ্যে এটাই মনে হয়। না ভাই ওইটা বলি নাই। স্যার তো দেখেন চার দুইটার মান কমিয়ে অর্ধেক করা হয়েছে, তার মানে এখানে q/2 q1/2 q1/2, আর দূরত্ব কমিয়ে কি করা হয়েছে? অর্ধেক করা হয়েছে, তার মানে d/2, তার উপরে কি স্কয়ার, তাই না? এখন যদি এটাকে আমরা সরল করি তাহলে কি হয়? তাহলে f = 1/4πε0 q1 q2/d² রাখার পরে বাকি কি থাকে? বাকি থাকে, এখন সংখ্যাগুলো যেগুলো এক্সট্রা ভাবে আসলো, নিচে আসছে 2 দুগুণে 4, এটা নিচের সংখ্যা মানে উল্টাই দিলে এটা যাবে উপরে, তার মানে এই 2 এর উপরে স্কয়ারটা গেছে উপরে, আর এই 2 দুগুণে 4 আসছে, হয় এখানে দেখাই, এইটা আসছে এখানে, এই 2 দুগুণে 4 আসছে এখানে, এই 2 দুগুণে 4 আসছে নিচে, ঠিক আছে না? তাহলে এটা কাটা গেলে এটাই হয়, অপরিবর্তিত থাকবে। মানে সোজাসুজি হিসাব স্যার, উপরে 1/4 নিচে 1/4, কাটাকাটি ডিরেক্ট। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা 19 নাম্বার দেখেন, 19 দুইটি, এই যে এবারে কিন্তু এর এটা আসছে ভ্যাকুয়ামে, মানে কি শূন্য স্থানে কি দূরত্ব স্থাপন করা হয়েছে এবং এদের মধ্যকার ক্রিয়াশীল বল এফ, বড় হাতের হইতো এফ, তার পাশে ডাইলেকট্রিক, তার মানে এফ কখন বলেন তো? এফ কখন, ধরেন f0 যখন 1/4πε0 q1 q2/r², এটা প্রথম অবস্থায় এই এফটা। আচ্ছা এফ নট লিখবো না, যেহেতু বল এফ লেখা আছে, এফ নট লেখা এফ এ। এখন বলছে তার পাশে ডাইলেকট্রিক ধ্রুবক যদি 4 দেওয়া হয়, তার মানে কি বলেন তো? এফ ড্যাশটা কি হয়ে যাচ্ছে? 1/4π(k)ε0 না সূত্রটা? জি স্যার। তাহলে q1 q2/r²। এখানে এই কে এর মান কত আমাদের? এখানে কত? 4, তাই না? এর মান 4, তাহলে দেখি কি দাঁড়ায় তাহলে এখানে, তাহলে f/4, f/4, এই 1/4 একটা বের করে নেই 4টাকে, তাই না? আর বাকিটাকে আমরা ঠিক রাখার চেষ্টা করব। তাহলে 4πε0 1 q2/r², তাহলে এক্সট্রা হিসাবে আমাদের কি চলে আসছে এখানে? 1/4, মানে f/4, এটা হচ্ছে f/4। এটা প্রথমে বলছিলাম কিন্তু শুরুতেই, কে এর সাথে ব্যস্তানুপাতিক হারে আছে, কে যত গুণ বাড়ে ওটা তত এরকম বিষয়, ঠিক আছে তো নাকি? নেক্সটে গেলাম। আচ্ছা খুব নয়েজ আসছে, এখন শব্দ আসছে। আজকে লাস্ট ম্যাথ, কে সবার আগে বলতে পারবে? বলেন। কুলম্বের সূত্রের ভেক্টর রূপ। এটা তো খ নাম্বার দেখতেছি। 1 নাম্বার গ। 1 নাম্বার কে বলছেন? ম্যাডাম সবার আগে বলছে। ক নাম্বার আছে? কোন মাধ্যমে? এই গ নাম্বার তো না ম্যাডাম, ভুলে গেছে, এটা কিন্তু একক ভেক্টর আছে। একক ভেক্টর থাকলে তখন এটা কিন্তু আর কিউব হবে না, আর স্কয়ার হইতো। ম্যাডাম ভুলে গেছে। জি স্যার। তাহলে কে বলছেন বলেন? খ নাম্বার কে বলছে আগে? কামরুজ্জামান। তাহলে শুনেন, আজকের ক্লাসের ধরেন আজকে ধরেন পরীক্ষা হয়ে গেছে, আজকে আমাদের কামরুজ্জামান ভাই আজকে আমাদের ফার্স্ট, ঠিক আছে? এই যে কামরুজ্জামান ভাই আমাদের খাওয়াবেন ভাই, মনোবলটা মানে চাঙ্গা করে দেন, সমস্যা নাই।
যাই হোক আমরা মোটামুটি কামরুল ভাই স্যার ভাই যদি চাকরি পায় বাসায় দেখে আসবো। হ্যাঁ, কোনো সমস্যা নাই।